টেক্সট যদি এখান থেকে আমি কমাই দিই, যত এইখান থেকে যদি আমি কম করে দিই তাহলে তো আর ওটা বাইরে যাবে না, তাই না? কিন্তু আমার তো প্রয়োজন এতটুকু টেক্সটই, সেই ক্ষেত্রে আমি টেক্সটের ফন্টের সাইজ আমি কমাই দিতে পারি। টেক্সটের শুধু টেক্সটটা আইনা বসাই দিছি, আর কিছু কই নাই। হ্যাঁ, আর কিছু কই নাই, এই ব্রিভের ভিতরে টেক্সটটা শুধু বসাই দিছি। এখন আরেকটা যদি বলি, এখানে দেখেন এই যে বক্সটা যে আছে, সেই বক্সে বলবো ওভারফ্লো। ওভারফ্লো যদি বলি হিডেন, তাহলে এই টেক্সটের বাইরে কোনো টেক্সট আমার শো, এই বক্সের বাইরে কোনো টেক্সট আমার শো করবে না। এখন দেখেন এই বক্সে টেক্সটগুলো চলে গেল, মানে টেক্সটগুলো কিন্তু আছে কিন্তু শো করতেছে না, এটা বাইরের যে টেক্সটগুলো আছে সেগুলো শো করতে, মানে এটা তো বাইরে আমার থাকলে খারাপ দেখা যাচ্ছে, তো আবার দেখাও যাচ্ছে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যদি বলি ওভারফ্লো হিডেন না দিয়ে যদি বলি ওভারফ্লো স্ক্রল, তাহলে আমার বক্সে যতটুকু আছে ততটুকু আছে, আর বাকি টেক্সটগুলো আমি নিচে এইভাবে স্ক্রলিং করে হ্যাঁ দেখতে পারবো। আর আরেকটা কাজ করা যায় যে ওভারফ্লো না দিয়ে আমি ফন্টের সাইজও আবার ছোট করে ফেলতে পারি। ফন্ট সাইজ বলে দিতে পারি 8 পিক্সেল, তাহলে আমার এই যে ফন্ট সাইজ ছোট করলেও আমার এটা কি হইতে পারে, এটার মধ্যে আমি অ্যাডজাস্ট করতে পারি। এরকম যদি হয় এখানে হিডেনের মতো কিছু আছে যে বক্স নিয়ে হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মানে বক্স লেখার সমান থাকবে, যদি লেখাটা থাকে বক্সটা তো বড় ছোট করে দেবো, বক্সে মানে লেখা যতটুকু থাকবে বক্স ততটুকু থাকবে। সেই ক্ষেত্রে আমি এখানে যে হাইটটা ইউজ করছি না, সেই হাইটটা ইউজ করার দরকার নেই, হাইটটা হবে অটো, অথবা হাইট ইউজ করে সমস্যা নাই, হাইটে এখানে বলে দেই অটো। অটো মানে ফিক্সড ভ্যালু দিব না, কতটুকু হাইট হবে, হাইট আমি অটো দিব, যতটুকু আমার বক্স থাকবে ততটুকুই আমার লেখা থাকবে। এখন এই লেখার ভিতরে দেখেন, আমি যদি চাই এই যে কালো যে বর্ডারটা আছে না, সেই বর্ডারের সাথে একদম লেখাগুলা লেগে গেছে, এই বর্ডার থেকে এই লেখার মাঝখানে একটা দূরত্ব হবে, এটাকে বলে সিএসএস এ প্যাডিং, এটাকে বলে প্যাডিং। যেমন এখানে যদি আমি বলি প্যাডিং 10 পিক্সেল, তাহলে এইখানে এই যে বক্সটা যে আছে কালো বর্ডারটা, এই বর্ডার থেকে লেখার দূরত্ব দেখেন চারপাশে আমার 10 পিক্সেল করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে যদি আমি জাস্টিফাই, মানে এই পাশেও সমান থাকবে, তাই না? তাহলে এখানে দিতে হবে জাস্টিফাই, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনে লিখতে হবে, সরি টেক্সট অ্যালাইনে লিখতে হবে জাস্টিফাই, এটা লিখতে হবে জাস্টিফাই। টেক্সট অ্যালাইন যদি আমি বলি রাইট, তাই না? তাহলে দেখবেন সব লেখাগুলা রাইটের দিকে একদম অ্যালাইনমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, জাস্টিফাই দিলে জাস্টিফাই করলে এরকম, মানে লেখাটা এলোমেলো হইল। হ্যাঁ, প্রথম লাইনটাকে আমি যদি ট্যাব দিতে চাই সেক্ষেত্রে দেওয়া যাবে, এটার জন্য আলাদা একটা প্রপার্টি আছে। এটাকে বলে ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট বলে না, ইনডেন্ট দিলে আপনার ই হবে পুরাটাই চলে আসে। দেখি টেক্সট ইনডেন্ট, এটা না, টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট দিলে পুরাটাই চলে আসবে। এই না, এটা আসছে, আমি এখানে একটু বাড়াই দিই, এই যে এরকম চলে আসে, ইনডেন্ট বলে। আর যদি এরকম চাই যে এই যে টেক্সটটা আছে এটার মাঝখানে লাইন স্পেস বাড়াই দেব, তো এরকম কাজ আমরা করতে পারবো অনেক টেক্সটের নিয়ে। টেক্সট এটাকে লাইন হাইট দেওয়া যায়, লাইন হাইট, লাইন হাইট আমি ফন্টের সাইজের সাথে লাইন হাইটটা আসলে সম্পর্কিত। ফন্টের সাইজ কত দিছি এখানে, এখানে কি একটা ফন্ট সাইজ, হ্যাঁ এই যে ইউজ করছে 10, হ্যাঁ এটা একটু বাড়াই দিই, আমি 12 দিই। হ্যাঁ, তো এটাকে
লাইন হাইট দিলাম 20, তাহলে ঠিক আছে। লাইন হাইট তো দেইনি 20। লাইন হাইটটা সাধারণত 1.5 গুণ হয়। এই যে ফন্টের সাইজও বড় হয়েছে, এটাও বড় হয়েছে। ফন্টের নাম দিয়ে লাইন হাইট কত দেওয়া হয়? 1.5। না, লাইন হাইটটা হবে, লাইন হাইটটা মানে কি এই একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস দূরত্ব যদি আমি বাড়াইতে চাই তাহলে লাইন হাইটটা থাকে ফন্ট সাইজের সাথে সম্পর্কিত। মানে ফন্ট সাইজ যদি থাকে 10, তাহলে লাইন হাইট দিলাম 15, মানে 1.5 গুণ। ফন্ট সাইজ যদি থাকে 20, তাহলে লাইন হাইট দিলাম 30, এরকম আর 1.5 গুণ দেওয়া দিতে পারেন অথবা কম বেশিও দিতে পারেন, সমস্যা নেই। এটা আমাদের ইয়ের উপরে। এখন আমরা আরেকটা জানি কি বলতে চাইলাম, একটু দেখে নেই কি কি দেখাই দিয়েছি। এখানে টেক্সটের সাথে আমাদের একটা আছে, টেক্সটের কিছু কাজ আছে, টেক্সট আর ফন্ট নিয়ে, সেই কাজগুলো এখানে দেওয়া আছে। এই যে ফন্ট নিয়ে আমাদের কি কি হইতে পারে দেখেন, ফন্ট ফ্যামিলি থাকতে পারে। মানে কি, মানে ফন্টের স্টাইল আপনি চেঞ্জ করে দেবেন, এই ডিজাইন স্টাইল। এটা কি ফন্ট আছে, এরিয়াল না? আপনি এখানে ফন্টের ফন্ট ফ্যামিলি দিতে পারেন। ফন্ট ফ্যামিলি দিয়ে এখানে যে ফন্টটা লিখবেন সেই ফন্টে ওই লেখাটা ডিসপ্লে করবে। ফন্টের স্টাইলটা তো নাম এখানে আমার দিতে হবে টাইমস দিলাম, দেখি কি না। টাইমস নামে কি ফন্ট আছে? টাইমস নিউ রোমান। পুরোটা দিতে হবে না, টাইমস নিউ রোমান। এখন কি আসে দেখো, হয় না কিন্তু। তো এটাকে 3টা ওয়ার্ড হয়েছে, তো একটা কোটেশনের ভিতরে ফন্টের নামগুলা চিনতে পারতেছে না, কারণ ওইখানে যেভাবে থাকে ওইভাবেই থাকে। হ্যাঁ, ফন্টের নামগুলো আমি এখান থেকে দেখে দিই, ওয়ার্ড ফাইল থেকে এইখান থেকে দিয়ে দিই। হ্যাঁ, শরীফ, তারপরে এই নামগুলো আর কি দিয়ে দিই। তো ফন্টের এই ফন্টগুলো সে কোথায় খুঁজে পাবে? ব্যাকআপ? ফন্টগুলো আমার সিস্টেম থেকে নেবে। আচ্ছা, এবার নিয়ে নেবে। হ্যাঁ, এইখান থেকে কিন্তু যখন আমি এতে করব, আমি যখন সার্ভারে আপ করব, হোস্টিং করবো, হ্যাঁ তখন এই যে, হ্যাঁ তখন ফন্ট নিয়ে আমাদের একটা আছে, আমি বলতেছি। ফন্ট নিয়ে আমাদের কিছু কাজ আছে, ক্লাস আছে। একটা হলো ফন্ট, একটাকে বলে সিএসএস, আর একটা আসতে পারে ফন্ট কনভার্সন। ঠিক আছে, ইউজ অফ ফন্ট। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার থাকে ফন্ট নিয়ে, সেটা হলো এই সাইটটা আপনার রান হবে কোনো একটা সার্ভার থেকে, তাই না? আর এটা আপনার ব্রাউজ হবে কোনো একটা ডেস্কটপ বা কোনো একটা ল্যাপটপ বা কোনো একটা পিসি থেকে আপনার এটা আপনার ব্রাউজ হবে। তো সেই ক্ষেত্রে এটা আপনি যে ব্রাউজার থেকে ব্রাউজ করবেন সেই ব্রাউজারের ফন্টের সাথে, হ্যাঁ হ্যাঁ এইখানে যেটা আছে সেইটার সাথে সে বাই ডিফল্ট নিয়ে নেবে। অর্থাৎ আমি আমার পিসিতে এখন টাইমস নিউ রোমান নাই, হ্যাঁ, কিন্তু আমি এইখানে বলে দিছি টাইমস নিউ রোমান, তাহলে সে টাইমস নিউ রোমানটা পাবে না। এখানে বলে দেওয়া সত্ত্বেও কি পাবে না, ঠিক আছে? কেন, তখন কি করতে হবে, এর জন্য এখানে বলছে যে শুধুমাত্র একটা ফন্ট না দিয়ে আপনি একাধিক ফন্টের নাম কমা দিয়ে দেন। তো সেই ক্ষেত্রে একটা ফন্ট যদি না পায় সে আরেকটা ফন্ট ট্রাই করবে, আরেকটা ফন্ট না পেলে ওই আরেকটা ফন্ট দিয়ে ট্রাই করবে। তারপরে এমন যদি হয় যে এখানে 3টা ফন্ট দিছি বা 4টা ফন্ট দিছি, কোনোটাই আমার ওইখানে নাই, সেই ক্ষেত্রে এই 3টা ফন্টের সাথে মিল রেখে এই 3টা ফন্টের সেম যে ফন্টটা আছে সেই ফন্ট দিয়ে সে ওই ফন্টটাকে ডিসপ্লে করবে, কিন্তু মিস যাবে না। মিস যাবে না। তো আর আরেকটা ব্যাপার হলো মিস যাবে তখনই যখন মনে করেন এখানে আপনি বাংলা ইউজ করছেন, কিন্তু আমার পিসি যেখান থেকে আমার ব্রাউজ হচ্ছে সেই পিসিতে বাংলা নাই, তখন সেই ফন্টটা দেখবেন যখন ওয়েবে ওপেন করবেন এটা বাংলা লেখা আছে কিন্তু এখানে লেখা দেখাচ্ছে উর্দু বা একটা আবিজাবি লেখা দেখাচ্ছে, ফন্টটাকে সে শো করতে পারছে না। সেই ক্ষেত্রে সেই আমার ডেস্কটপে বলেন সেই ব্রাউজারে যেখান থেকে রান হচ্ছে সেই পিসিতে সেই ফন্টটা আমার ডাউনলোড করে সেখানে রাখতে হবে, রাখলে সেই ফন্টটা আমার
হ্যাঁ ফন্ট ফোল্ডারের ভিতরে দিয়ে দিলে সেটা দিয়ে রান হবে। এখন এটা তো দেওয়া কষ্টকর, বা এটা যারা সাইট তৈরি করে তার এটা ঝামেলাপূর্ণ একটা। তো এর জন্য এখন করা হয় কি, যাতে আপনার পিসিতে ফন্ট থাকুক আর না থাকুক, আমার সার্ভার থেকেই আপনার ওই ফন্টটা যাতে পেয়ে যায়। অর্থাৎ আমার এই সাইটে আমি যে একটা ফন্ট বা দুইটা ফন্ট বা যে তিনটা ফন্ট ইউজ করব, সেইটাকে করব কি, আমি যখন সাইট তৈরি করব এইখানে আলাদা একটা ফোল্ডার নিব, এটার নাম দেবো ফন্টস। হ্যাঁ, এই ফন্ট ফোল্ডারের ভিতরে ওই ফন্টগুলো দিয়ে দেবো, দিয়ে এইটার লিঙ্কগুলো আমি দেখাই দেবো এই ফন্টের মধ্যে। তখন যা লাগবে ওখান থেকে নিয়ে এখান থেকে তখন আর ওই ব্রাউজারের হেল্প আমার দরকার নেই। সেই ক্ষেত্রে একটু কাজ করতে হয়, সেটা হলো ফন্ট কনভার্ট করে নিতে হয়। তো ফন্ট কনভার্টের কাজটা আমরা দেখব ওটা একটু পরে। ফন্ট কনভার্ট কি মানে, আপনার এখানে যে ফন্টটাকে আছে সেই ফন্টটাকে আপনার ইওটি তৈরি করতে হয়। সেই ফন্টের একটা ইওটি তৈরি করতে হয়। ইওটি তৈরি করে সেই ফন্টটাকে আপনার কনভার্ট করে 4টা ভার্সনে বা 5টা ভার্সনে আপনার সেভ দিয়ে আমার ওই ফোল্ডারের মধ্যে রেখে দিতে হবে, তখন এই ফন্টটা আমার কাজ করবে। তো এর জন্য এটার ট্যাগের নাম ছিল আগে ফন্ট, অ্যাট্রিবিউটের নাম ছিল আগে ফন্ট। এখন আর এটাকে ফন্ট বলে না, এটাকে বলে ফন্ট ফ্যামিলি। কেন ফন্ট ফ্যামিলি বলে? কারণ এখানে আপনি একটা ফন্ট ইউজ করতে পারবেন না, অনেকগুলো ফন্ট ইউজ করতে পারবেন। আবার একটা ইউজ করলেও সমস্যা নেই। আপনি যদি কনফার্ম থাকেন যে এই ফন্টটা দিয়েই সবসময় হবে বা এই ফন্টটাই আছে, তাহলে একটা ফন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এর জন্য একাধিক ফন্ট ইউজ করা হয়, এটা আমার সুবিধার ক্ষেত্রে, কোনো জায়গায় যদি ফন্ট না থাকে। আর এমন হলো যে এখানে 5টা ফন্ট ইউজ করলাম, কিন্তু একটা ফন্টকে আমি প্রায়োরিটি সবচেয়ে বেশি দিলাম। প্রায়োরিটি কি মানে, এই ফন্টটা দিয়ে ফার্স্টে ট্রাই করো, যদি না পাও তারপর অন্যগুলো ট্রাই করো। তাহলে সেই ক্ষেত্রে যে ফন্টটা প্রায়োরিটি থাকবে সেই ফন্টের মধ্যে আমার এখানে কোটেশন মার্ক দিয়ে দিব, সিঙ্গেল কোটেশন দিয়ে দিব, তাহলে এই ফন্টটাকে আমার প্রায়োরিটি বেশি পাবো। তো এইগুলো হলো ফন্ট নিয়ে কথাবার্তা। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো মার্জিন প্যাডিং। তো আলোচনা করলাম না, মনে হয় এই যে আমার যে বক্সটা আছে সেই বক্সটা লেফট পাশ থেকে আরো আমি সরাই দেব, উপরে থেকে আরো সরাই দেব, বা উপরে আরো নিব, তাই না? হ্যাঁ, না এই যে বক্সটা আছে না, এই বক্সটা নিচে একটা বক্স আছে, তাই না? এই বক্স থেকে আমি চাচ্ছি নিচের যে বক্সটা আছে অথবা পাশে যে বক্সটা আছে তার দূরত্ব বাড়াবো বা কমাবো। সেই ক্ষেত্রে আমার ইউজ করতে হবে মার্জিন। আচ্ছা, আমরা যে কাজগুলো করছি কোথায়? এটা এই বক্সটা কি করব? হ্যাঁ, এই স্পেস করব। তাহলে লেফট পাশে এই বক্সের মার্জিন ইউজ করতে হবে। কিভাবে? এই যে বক্সটা যে আছে সেই বক্সে আমি বলবো মার্জিন লেফট পাশে, তাই তো, লেফট মার্জিন লেফট বলে এখানে দেব 300 পিক্সেল। একবারে মার্জিন 100 পিক্সেল বা 50 পিক্সেল। এখন এখানে এসে দেখেন 50 পিক্সেল আমার দূরে সরে গেল। তারপরে এই যে লাল বক্সটা আছে না, এই লাল বক্সটাকে, এই যে আমার ব্লু যে বক্সটা, এটাকে আমি মাঝখানে দূরত্ব দেব। তাহলে এটা এই বক্সের রাইট পাশে আমি মার্জিন বাড়াই দিতে পারি। বলবো এখানে মার্জিন রাইট 30 পিক্সেল। তাহলে দেখবেন এই রাইট পাশের যে বক্স, এই বক্স থেকে এই বক্সের দূরত্ব হয়ে গেছে। সিএসএস এর অ্যাট্রিবিউটগুলো যদি আমি সিএসএস এর ভিতরে ইউজ করি কোনো সমস্যা হবে? সিএসএস এর আউটপুটে কোনো সমস্যা হবে? কোনটা? সিএসএস এর যে আপনার কাজগুলো আমি এইগুলা ভিতরে করলাম, সিএসএস এর আলাদা পেজ নিলাম। হ্যাঁ, না করা যায়, এটাকে বলে ইনলাইন। লাইনের ভিতরেও করতে পারেন, আবার পেজের ভিতরেও করতে পারেন, সমস্যা নেই। আউটপুটে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কোডিংটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। আর প্রবলেম হবে তখনই যখন একাধিক পেজ থাকবে HTML। এখন তো একাধিক পেজ থাকে না, এখন একাধিক পেজ থাকে, ওগুলো পিএসপি থাকে।
না না, পেজ একটা পেজ দিয়ে তো আর একটা সাইট হয় না, একটা সাইটে অনেকগুলো পেজ থাকে। না না, পিএসপিতে থাকে না। আপনি ওয়েবসাইটে যা কিছু ডিসপ্লে হচ্ছে, যা কিছু দেখাচ্ছে, সব কিছু এইচটিএমএল দিয়ে দেখাইতে হবে। এইচটিএমএল পিএসপি কখনো আপনার দেখাইতে পারবে না। ফাংশনালেও পিএসপি কোনো কাজ করতে পারবে, দেখাইতে পারবে না। আপনার ওয়েবের ব্রাউজারে দেখাইতে গেলে, শো করতে গেলে আপনাকে এইচটিএমএল এর হেল্প নিতেই হবে। এইচটিএমএল ছাড়া কোনো কিছু ওয়েবে দেখানো সম্ভব না, ঠিক আছে? পিএসপি কি করবে? পিএসপি দিয়ে আপনি কোনো টেক্সট লিখলেন, সেটা ডিসপ্লে করবে, সেটা পিএসপি এইচটিএমএল এর কাছে পাঠাবে, এইচটিএমএল সেটাকে ডিসপ্লে করবে। পিএসপি সরাসরি শো করার ক্ষমতা নাই। পিএসপি দিয়ে আপনি ফাংশনালিটি অ্যাড করবেন, হ্যাঁ, এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে শো করবেন সেইগুলো বলে দিতে হবে। ডিজাইন তো এইচটিএমএল না, ডিজাইন হলো সিএসএস, আর শো করার জন্য এইচটিএমএল। শো করার জন্য, ডিসপ্লে করার জন্য এইচটিএমএল। আপনি যখন একটা ফর্ম নেবেন, ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড যখন থাকবে, ইউজার নেম পাসওয়ার্ডের জন্য যে বক্সটা তৈরি করলেন, যে ডিজাইনটা তৈরি করলেন, ওইটা কিন্তু এইচটিএমএল দিয়ে শো করলেন। কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা কোনো জায়গায় থেকে সার্চ করে ম্যাচ করে আপনাকে আরেকটা জায়গায় রিডিরেক্ট করে নিয়ে গেল, এটা হলো পিএসপির কাজ। কিন্তু নিয়ে যেটা ডিসপ্লে করলো, ওইটা কিন্তু আবার যেটা শো করলো, ওইটা কিন্তু এইচটিএমএল দিয়ে শো করলো। এইচটিএমএল ছাড়া সবকিছু ডিসপ্লে করে এইচটিএমএল, আর প্রোগ্রামিং ইউজ করা হয় সিএসএস। আমি কি বুঝাইতে পারছি? ক্ষেত্রে স্যার দেখা আপনার সিএসএস এর কাজ করা লাগে, এটা হচ্ছে দুই তিনটা আমার স্টাইল থাকতেছে, নরমালি আমি এটা এইচটিএমএল ট্যাগের মধ্যে করতেছি, সেক্ষেত্রে তার সমস্যা। হ্যাঁ, যদি আমার পেজে কোনো ডিজাইন না লাগে, তাহলে তো আমার সিএসএস ইউজ করারই দরকার নেই। আর যদি মনে করেন হ্যাঁ সিএসএস লাগবে, দুই তিনটা লাইন সিএসএস লাগবে, এর বেশি লাগবে না, সেটা ওই পেজের মধ্যেই ছেড়ে দিলাম, আর আলাদাভাবে সিএসএস নিয়ে দরকার নেই। তো আলাদাভাবে নিলে কি হলো, মানে ডাইনামিক হলো, আপনার মানে জিনিসটা লজিক্যাল হলো। কিভাবে আলাদা, আমার এই সিএসএসটা যেটা লিখলাম, এই সিএসএসটা অন্য কোনো জায়গায়ও যাতে আমি ইউজ করতে পারি, তাহলে শুধু ওই ক্লাসটা লিখে দিলেই আপনার ওইটা ইউজ হয়ে গেল। এবার আপনি যদি একটা পেজে একবার সেট করে ফেলেন, ওটা অন্য পেজে নিতে গেলে আবার তো আপনার পারবেন না। আচ্ছা, এগুলো আমরা আসলে এখন এতটা ভালো বুঝবো না, একটু পরে বুঝবো, বুঝছেন? তো এখন আমাদের যে আলোচনাগুলো, সেইগুলো হলো, আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করতে চাইছিলাম সেটা হলো ফ্লোটিং। ফ্লোটিং কি জিনিস, হ্যাঁ, সেইটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম। তো ফ্লোটিংটা আমি বলতেছি যে ডিপ যখন আপনি তৈরি করবেন, এটা বাই ডিফল্ট নিচে নিচে আসবে, এটাই তার নেচার। সে নিচে নিচে আসবে, পাশাপাশি আসবে না। তো আমি যদি পাশাপাশি বসাইতে যাই, দেখেন এটা পাশাপাশি বসছে, তো এর জন্য এটাকে কি করতে হয়, ফ্লট করতে হয়, ফ্লট। এখন আমি যদি এরকম চাই যে এখানে তিনটা বক্স আছে, তিনটা বক্সের মধ্যে দুইটা বক্স এটার পাশে থাকবে, কিন্তু এই 3 নম্বর যে বক্সটা আছে সেটা আবার নিচে থেকে শুরু হবে। তখন 3 নম্বর বক্স, 2 নম্বর বক্সের পরে এই ফ্লোরটা ক্লিয়ার করে ফেলতে হবে। 2 নম্বর বক্সের পরে এই ফ্লোরটা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। কিভাবে দেখেন, এই যে এইখানে আমি এই বক্সটা ইউজ করছি, ডিপ 1, তারপর ডিপ 2, তারপর ডিপ 3, ডিপ 3 এর পরে ডিপ 2, এই যে ডিপ 2টা আছে, এই দুইটা বক্স একই, সেম বক্স। এখানে যদি যাই আমি, এই দুইটা বক্স আমার সেম ক্লাস দিয়ে আসছে। এইটার পর আমি আর বক্স চাচ্ছি না, সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে ডিপ ক্লাস, এখানে একটা ইউজ করতে হবে ক্লিয়ার। তো ক্লিয়ার ইউজ করলে কি এখানে ক্লিয়ার হয়ে যাবে? না, আমি এইখানে যে ক্লাসটা তৈরি করলাম ক্লিয়ার নামে, সেই ক্লিয়ার ক্লাসের ভিতরে আমার সিএসএস লিখতে হবে। কি লিখবো, ফ্লোট ক্লিয়ার হলো, ক্লিয়ার ইউজ করা হলো। আমি দেখাই, এখন এই বক্সটা এখন কোথায় আসছে, নিচে আসছে। এই বক্সটাকে আপনি কোনোভাবেই এখন আর এটার পাশে নিতে পারবেন না, এই বক্সটাকে এটার পাশে নিতে পারবো না। কেন পারবো না? কারণ এইটা যে ফ্লোটিং ছিল, সেই ফ্লোটিংটা আমি এখানে এসে, এইটার পরে এসে ক্লিয়ার করে দিচ্ছি। এজন্য আমরা কি করছি, একটা ডিপ নিছি, ক্লাস নিছি ক্লিয়ার, হ্যাঁ, আর এই ক্লাসটাকে আমি লিখে দিছি সিএসএস এর মধ্যে ক্লিয়ার
ক্লিয়ার বোথ। এখন এই লাইনটা আমি যেখানে ইউজ করব, এই লাইনটা আমি যেখানে ইউজ করব তারপরে আর কোনো কিছু বসাইতে সে দিবে না। এটাকে বলে ফ্লোটিং। তার নিচে বসে না, হ্যাঁ, নিচে না, এটা হলো ক্লিয়ার বোথ, মানে এই বক্সের পরে এই বক্সটা আর বসবে না, এটার পরে যা থাকবে সব নিচে চলে আসবে। এরকম আমাদের দরকার হতে পারে যে একটা এই পর্যন্ত এখানে দুইটা বক্স থাকবে, বাকিগুলো নিচ থেকে শুরু হবে। তো এইখানে দেখেন টেক্সট যখন আমরা ইউজ করছি, টেক্সটের মধ্যে আরো কিছু প্রপার্টি আমরা ইউজ করতে পারি। একটা ইউজ করতে পারি টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ইনডেন্ট, লেটার স্পেসিং, লাইন হাইট, ডেকোরেশন, ওয়ার্ড স্পেসিং। তো আমি যদি যাই ওয়ার্ড স্পেসিংটা দিয়ে যাই, যে ওয়ার্ড স্পেসিং দিব আমি, অর্থাৎ এই যে 1 নম্বর যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতরে আমি লিখবো ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং কত দিলাম, মনে করেন 30। এখন দেখেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কিন্তু বেড়ে গেছে, তো এটা দেওয়া যায় ওয়ার্ড স্পেসিং দিয়ে। আমি এত দিব না, আর কম দিই। তারপরে আছে আমাদের এখানে দেখেন কি, ওয়ার্ডের পরে আমরা যেটা দেখব সেটা হলো লাইন স্পেসিং না, লেটার স্পেসিং। লেটার স্পেসিং মানে এই যে এখানে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বাড়াই, তখন এখানে লিখবো আমরা লেটার স্পেসিং, দিলাম 5। এই যে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব। তো নর্মালি এগুলো মানে ইউজ হয় না, খুব কম। হ্যাঁ, এই টেক্সটেরই এগুলো এত ইউজ হয় না, জাস্ট এগুলো ওখানে দেওয়া যায় বা ইউজ করা যায়, এটা হলো মানে দেওয়া আছে। আপনারা এগুলো ইউজ করে করে এখানে দেখতে পারেন, এই যে এখানে দেওয়া আছে। তারপরে আপনি এই লেখাটা লিখছেন, সব ছোট হাতে লিখে ফেলছেন, তো আপনি চাচ্ছেন সবগুলো লেখা হবে বড় হবে, ক্যাপিটাল লেটার। তো সেই ক্ষেত্রে আমরা এখন সবগুলো সেই ক্ষেত্রে আমরা কি করব, টেক্সট ট্রান্সফর্ম না, ট্রান্সফর্ম কি দেবো, আপার 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 কি কেস। সবগুলো আবার অর্থাৎ এই দিবে, এই যে এই ক্লাসের ভিতরে যা থাকবে সবগুলো হয়ে যাবে। এখন সবগুলো বড় হাতে হয়েছে না, স্যার ইয়া আমরা যদি রিড মোর এখানে অর্ধেক বাকিটা অন্য কিছু। এই যে এখানে আমরা একটা রিড মোড তো এখানে ইউজ করা যাবে না, এখানে একটা অপশন আছে ওই যে ওভারফ্লো স্ক্রল, সেটা আমরা করতে পারবো। অর্থাৎ বক্সের সাইজ ফিক্সড করা আছে, ওটা নিচে নাম নির্দিষ্ট একটা অংশ আমি শো করাবো, বাকিটুকু রিড মোর তো যারা করে যেটা এটা অন্য কোনো রিড মোডটা ইউজ করতে হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে, মানে ওটা প্রোগ্রাম ইউজ করে করতে হয়। এই তো তাহলে তো আজকে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল, এইগুলো আমরা দেখি কি কি বিষয় নিয়ে করলাম। না, আমরা 7টা পর্যন্ত করব আমরা। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টে। তো আমরা আজকে যে জিনিসটা আসলে আমাদের আলোচনার বিষয় ছিল সবগুলো আলোচনা করা হলো না। এখানে আলোচনা ছিল ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা একটু দেখাইছি। পজিশন প্রপার্টিটা আমরা দেখব, এটা খুব গুরুত্বপূর্ণ। পজিশনের ভিতরে 4টা আছে, স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট, এটা দেখবো। আর ফ্লোর লেফট দেখছি। আর এইটা দেখা হয় না, সুডো ক্লাসেস আমরা দেখব। সুডো ক্লাসেস একটু দেখাই দেই, সেটা হলো কি, মনে করেন আমি এখানে একটা লিঙ্ক তৈরি করছি, আমি সবার উপরেই লিখি এটা, এখানে এই ট্যাগ দিয়ে একটা লিঙ্ক তৈরি করছি, যে কোনো একটা লিঙ্ক হইতে পারে, এটা সমস্যা নেই। হ্যাশ দিলাম, হ্যাশ মানে কি, হ্যাশ মানে আইডি না, এখানে হ্যাশ মানে লিঙ্কটা হলো ব্ল্যাঙ্ক, মানে লিঙ্কে কিছু নাই, ব্ল্যাঙ্ক লিঙ্ক। হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাশ আইডি হবে কখন, যখন আমি সিএসএস এর মধ্যে হ্যাশ দিব, তখন এটা আইডি হবে। এটা ব্ল্যাঙ্ক দিলাম, এখানে কিছু না দিলেও সমস্যা ছিল না, জাস্ট হ্যাশ দিয়ে ব্ল্যাঙ্ক বোঝানো। এখানে আমি বললাম একটা যে লিঙ্ক, তাই না? তো এইটা দেখেন আমার এখানে খেয়াল করেন, এখানে একটা লিঙ্ক তৈরি হবে,
হ্যাঁ, তো এটা আমি লিঙ্ক না লিখে আর আমি স্পেসিফিক করে দিই গুগল মনে করেন। ওই যে এর আগে প্রথম যে হ্যাঁ। করছিলাম। দেখেন এখানে খেয়াল করেন, গুগলে ক্লিক করলে এখন সে গুগলের ওয়েবসাইটে চলে যাবে। যাবে না। যাবে না, কারণ কি? কারণ এখন তো আমি লিঙ্ক Address দিইনি, দেওয়া নেই। তো আমি অ্যাড্রেস দিয়ে দিই http:// ডাবল স্ল্যাশ এখন যাবে। এখন যাবে। এখন এখানে ক্লিক করলে যাবে, তাই না? তো এইটাকে আমি চাচ্ছি এরকম না, আসলে এই যে গুগলের যে ইটা আছে এটা এরকম না, এটাকে আমি একটা স্টাইল দিব বা ডিজাইন দিব, একটা কিছু করব ছবি বা image। বা একটা বাটনের মতো করব বা একটা কিছু করব। তো এই কারণে এই যে এটা আসছে কি দিয়ে, এই ট্যাগ দিয়ে, এইটাই। এই ট্যাগকে আমি এখন ডিজাইন করি। দেখেন, হ্যাঁ এটাকে আমি বলি, হ্যাঁ এই ট্যাগকে বলি ডিসপ্লে। এই ট্যাগ বাই ডিফল্ট ইনলাইন থাকে, তো এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক দিই। এটাই ডিসপ্লে কেন দিলাম, কারণ এটার উপর আমি প্যাডিং ইউজ করব। তো ডিসপ্লে ইনলাইন না দিলে প্যাডিংটা কাজ করে না। আমি আচ্ছা এটা পরে দিই, আগে প্যাডিংটা দিই। আচ্ছা আগে সবার আগে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করেন লাল। খেয়াল করেন একটা ব্যাকগ্রাউন্ড কি করলাম, লাল। তাহলে এই ট্যাগের পিছনে দেখেন একটা লাল কালার আসছে। তো এই লাল কালারটা আমি চাচ্ছি একটু বড় হোক, মানে জায়গাটা একটু বেশি নেই। দেখাচ্ছে যে বেশি। তাহলে হ্যাঁ, তাহলে প্যাডিং দিতে হবে। আমরা জানি যে চারপাশে যদি আমি স্পেস বাড়াইতে চাই তাহলে প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং হয়েছে না, প্যাডিং। আর উপরে থেকে আমি আরো চাচ্ছি নিচে, আর লেফট পাশ থেকে আরো চাচ্ছি এই পাশে। তাহলে কি দিতে হবে আমাদের? মার্জিন। মার্জিন আমি ইউজ করি 30 পিক্সেল। তাহলে চারপাশেই আমার চারপাশে যাবে। 30 পিক্সেল করে ছেড়ে দেবে। উপরে কিন্তু ছাড়ে নাই, ছাড়ছে? উপর থেকে নিচে আসে না, কিন্তু আমি চাচ্ছি উপর থেকে নিচে আসছে। আমি যদিও এখানে মার্জিন ইউজ করছি 30 পিক্সেল, তারপর না মার্জিনই হবে, কিন্তু মার্জিনটা কাজ করতেছে না এখানে। কেন কাজ করতেছে না আমরা একটু দেখি। কারণ এটা মনে হয় ব্লক ডিসপ্লে নেই। ডিসপ্লে ওই যেটা বললাম, ডিসপ্লে ছাড়া অনেক সময় কাজ করে না। তো সেই ক্ষেত্রে ডিসপ্লেটা দিয়ে দিই ব্লক ট্যাগ। এখন কিন্তু কাজ করছে, উপর থেকে নিচে নেমে আসে। কিন্তু ডিসপ্লে দিলে একটা সমস্যা হয়েছে, সেটা হলো কি এটা পুরাটা নিয়ে নিচ্ছে ডিসপ্লে, মানে যতটুকু জায়গা লাগে। কিন্তু আমার তো পুরাটা দরকার নাই, এটা নির্দিষ্ট পরিমাণ দরকার। সেই ক্ষেত্রে ডিসপ্লে এখানে ইনলাইন হবে, ইনলাইন ব্লক হবে। ব্লক ঠিক থাকবে, তার আগে ইনলাইনটা দিয়ে দেবো। হ্যাঁ, INLINE ইনলাইন হাই। এই পার্থক্যটা বুঝতে পারছি। এখন এই যে লেখাটা আছে, লেখাটা তো একটু বোঝা যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। তো লেখাটাকে আমি এখন চেঞ্জ করব। তাহলে লেখাটার প্রথমেই আমি কালারটা চেঞ্জ করে ফেলি। কালার চেঞ্জ করতে লিখতে হয় কালার, আমি সাদা দিয়ে দিই, হোয়াইট। রেডের মধ্যে হয়। তাহলে দেখেন সাদা হয়েছে। লেখার নিচে দেখেন একটা আন্ডারলাইন আসছে, আমি চাচ্ছি না আন্ডারলাইন থাকো। তাহলে আমি এইটা আন্ডারলাইনটা বাদ দেবো, বলবো টেক্সট ডেকোরেশন। কি বলবো? নান, মানে এটা দরকার নেই আমার। তাহলে দেখেন চলে গেছে। আমার এই যে বর্ডারটা আছে, বর্ডারটা আমি রাউন্ড করব, বক্সটা রাউন্ড করে দেব। আমি বললাম বর্ডার রেডিয়াস, হ্যাঁ বললাম মনে করেন 30 পিক্সেল। এই বক্সটা কি রাউন্ড হয়েছে না? এই বক্সটার চারপাশে আমি একটা বর্ডার চাচ্ছি, বড় আছে। তাই না? তাহলে বর্ডার 1 পিক্সেল। কি কালার দিব? সলিড ইয়েলো। ইয়েলো। ইয়েলো দিলে বোঝা যাবে? রেডের মধ্যে yellow। এটা ভালো বোঝা যায় না। 1 পিক্সেল দেওয়ার কারণে বোঝা যাচ্ছে। ব্লু দেই অথবা গ্রিন দেই, এই এখন একটু বোঝা যাচ্ছে, তাই না? আর পিক্সেলটা একটু বাড়াই দিই, 1 পিক্সেল না দিয়ে 3 দেন। 4 পিক্সেল দিই। এই যে আমার লিঙ্কটা যে তৈরি হলো, এটা একটা লিঙ্ক। ট্যাগ হয়ে আসছে। হ্যাঁ, তো আমি এইটার জন্য আসলে এটা দেখাই নেই। আমি যেটা দেখার জন্য দিয়েছিলাম যে আমাদের আজকে ক্লাসের একটা আলোচনা ছিল, সেটাকে বলো সুডো ক্লাস। সুডো ক্লাস কিভাবে করা হয় এটা এখন দেখবো। আমার সুডো মানে হলো মানে দেখা যায় না, হাইট থাকে যেগুলো লুকায়িত। এইটা এখানে এই যে এইটার পরে, এই ট্যাগের পরে যদি আমি কুলন দিই, কুলন দিয়ে আমি এখানে দেবো এইচ ওভার। এইচ ওভার মানে হলো এটার উপর যদি আমি মাউস নেই তাহলে তার কি অবস্থা হবে। এইচ মানে হ্যান্ড, ওভার মানে উপরে আর কি।
তো এটার উপরে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড আমি কি আছে লাল না, লালের পরে আমি দিই গ্রিন। এখন কি হবে দেখেন, যখন আমি মাউস উপরে নিব তখন এটা একটা গ্রিন হবে, আর মাউসটা যখন সরাই ফেলবো তখন আবার এটা অন্য হবে। এখন এখানে ক্লিক করলে সে গুগলে চলে যাবে। এটা কিন্তু আসলে কি ছিল, এটা কিন্তু কিছুই ছিল না। এটা নর্মালি এই ক্লাস যদি আমি না ইউজ করতাম, এই ক্লাসগুলো যদি আমি না ইউজ করতাম তাহলে এটা ছিল নর্মালি এরকম এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল। তো এইটাকে আমি একটা জাস্ট ক্লাস ইউজ করলাম আর একটা হবার ইউজ করলাম। ওটা কি ক্লাস? এটা কি কোনো ক্লাস? হ্যাঁ বুঝছে? আচ্ছা ঠিক আছে। না না, এটা তো আমি ক্লাস না, এটা তো আমার ট্যাগ। এটা তো সে তো হ্যাঁ হ্যাঁ রাইট, ক্লাসটা এখানে তো আমি ক্লাস হিসেবে দিলাম, ডট মানে কি হয়ে গেল, ক্লাস হয়ে গেল। কিন্তু এইখানে তো আমি ক্লাস বলিনি, এখন আর আসবে না। এখন এখানে যদি আবার বলি যে ক্লাস এ, তখন আসবে, হ্যাঁ তখন তাও তো আসবে না। হবে হবে, ক্লাসের বানানটা বলেছি এই যে। হ্যাঁ হ্যাঁ মেল করে দিব। তাহলে এই হলো আমাদের মোটামুটি, এগুলাকে বলে সুডো ক্লাস। মানে কি, একটা আমরা দেখি না একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন মেনু থাকে, লিঙ্ক থাকে, তার উপরে মাউসটা নিলে ওটা একটু অন্যরকম হয়। হ্যাঁ, তো এই কাজগুলা এইভাবে করা যায়। পোল্ট্রি যে করে দিয়ে করতে পারেন, সিএসএস এখন আসছে নতুন অ্যানিমেশন, ট্রান্সফরমেশন, এগুলো আলাদা একটু ডিজাইন করলাম আর কি জাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোল্ট্রি যেগুলো খায় ওগুলা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়। এখন বর্তমানে সিএসএস আপডেট করছে, সিএসএস 3-তে এগুলো সিএসএস দিয়ে করা যায়। আপনি মেইনলি আসলে জাভা স্ক্রিপ্টের কাজটাই, জাভা স্ক্রিপ্ট ফাংশনটাই সিএসএস দিয়ে কিছু কিছু জিনিস অ্যাড করছে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ইমেজ দিতে পারবেন, সমস্যা নেই, দিয়ে ইমেজ দিতে পারবেন, রাইট। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা জান আমি এটা মেল করে দিয়ে দেবো, আপনারা সামনে